মধ্যরাতে ভয়াবহ আগুন। দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশের। দাবানলে পড়ছে ইউরোপ, ফ্রান্স, স্পেনে মহা দুর্যোগ। জাপানে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। কুমামোতো অঞ্চলে সুনামি সতর্কতা জারি। যুক্তরাষ্ট্রের উইসকনসিতে শক্তিশালী টর্নেডোর আঘাত, লন্ডভন্ড বহু ঘরবাড়ি। আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের প্রস্তাব না দেওয়ার দাবি তেহরানের। ইরাকে গ্যাস ক্ষেত্র আক্রমণ, এবার ওয়াশিংটন সফরে নেতানিয়াহু। এবং ভারতে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস মোদী প্রশাসনের। ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারকে এই নির্দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন প্রদেশে আগুনে পুড়ে 6 বাংলাদেশি মারা গেছেন। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। প্রবাসীদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সোমবার রাত 3-4 দিকে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকান জুড়ে। ঘটনার সময় প্রতিষ্ঠানের ভেতরেই সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে হতাহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে। ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ, ফ্রান্স ও স্পেনে নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। আগুনে পুড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। নতুন করে আরও হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। ফ্রান্সের বোর্দো শহরের খুব কাছে চলে গেছে এই আগুন। এই অবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতি হিসেবে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট। দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, ফ্রান্স ও স্পেনে কয়েক সপ্তাহের আগুন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের রূপ নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্রান্সের জিরন্ত অঞ্চল। আগুনে 2 দেশে 3,25,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আভিলা প্রদেশে। প্রায় 280 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুনে 77,000 হেক্টরের বেশি বন ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, দাবানলের বিস্তার কিছুটা ধীর হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। মাদ্রিদ, আভিলা, তোলেদো ও কাস্তেওন অঞ্চল থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকে স্পেনে 1.5 লাখ হেক্টরের বেশি বনভূমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 6 গুণ বেশি। ফ্রান্সের দাবানলের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ফায়ার ক্লাউড। দাবানলের তীব্র তাপে তৈরি হওয়া এই বিশাল মেঘ নিচ থেকেই বাতাস সৃষ্টি করার পাশাপাশি বজ্রপাত ঘটিয়ে দূরের বনেও আগুন লাগাতে পারে। দমকল কর্মকর্তারা বলছেন, এতে আগুনের গতিপথ অনুমান করা এবং নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়েছে। সোমবার দাবানল কবলিত দক্ষিণ পশ্চিমাঞ্চল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের সবচেয়ে কঠিন ও ভয়াবহ দাবানল পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 2,500 দমকল কর্মী, 1,500 সেনা সদস্য এবং 18টি অগ্নি নির্বাপন বিমান। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে নতুন তাপপ্রবাহের আশঙ্কা। স্পেনে বুধবার থেকে শুরু হতে পারে দীর্ঘ তাপপ্রবাহ। অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। ফ্রান্সেও জারি করা হয়েছে নতুন তাপপ্রবাহের সতর্কতা। বিশেষজ্ঞদের মতে, এই দাবানল শুধু মৌসুমি দুর্যোগ নয়, বরং জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। ঘন ঘন তাপপ্রবাহ, দীর্ঘ খরা ও শুষ্ক আবহাওয়া আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে। তাই ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় দমকল বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজনেও জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। 1 মিটার পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা সহ অনেক জায়গায় জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ, যেখানে প্রতি 5 মিনিট অন্তত একবার কম্পন অনুভূত হয়। বিশ্বজুড়ে একের পর এক আঘাত হানছে প্রাকৃতিক দুর্যোগ। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে শক্তিশালী টর্নেডো তাণ্ডব চালিয়েছে। চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন নৌলের কারণে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়।
এদিকে ভারতের আসাম ও পাকিস্তানে বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে যেন শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। কোথাও টর্নেডো, কোথাও টাইফুন, আবার কোথাও টানা বর্ষণে ভয়াবহ বন্যা। এশিয়া থেকে উত্তর আমেরিকার বিভিন্ন দেশে দুর্যোগে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, উপড়ে পড়েছে গাছ, উল্টে গেছে গাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতেও টর্নেডোর কারণে ক্ষতির মুখে পড়েছেন বহু মানুষ। রাস্তায় রাস্তায় উপড়ে পড়েছে গাছ ও গাড়ি। উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন। এদিকে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন নৌল। গুয়াংডং প্রদেশে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 7 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 4 সপ্তাহে অনেকে প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন 6 লাখেরও বেশি মানুষ। হাজার হাজার পরিবার আশ্রয় নিয়েছেন ত্রাণ কেন্দ্রে। একই সময়ে পাকিস্তানেও ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। শুধু লাহোর ও আশেপাশের এলাকাতেই বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া আগের তুলনায় আরও ঘন ঘন পরিবর্তন হচ্ছে, যার জন্য সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যারা কিনা এক মুহূর্তেই হারিয়ে ফেলছেন ঘর, জীবিকা আর বহু বছরের সঞ্চয়। ঈশিতা আক্তার, সময় সংবাদ। টানা তৃতীয় দিনের মতো ইরানে সরাসরি হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ইরাকে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। কুর্দি নিয়ন্ত্রিত গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলার পর এরবিলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করেছে রিয়াদ। হামলার জন্য ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউতিকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। সৌদি এর মধ্যে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর নিশ্চুপ ইরান ও যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনারা আক্রমণ স্থগিত রাখলেও পরিস্থিতি এখনও অস্থিতিশীল। দ্রুত সমঝোতা না হলে আবারও কঠোর সামরিক পদক্ষেপে ফিরবে ওয়াশিংটন, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিচ্ছে তেহরান। ইরানের দাবি, তারা কোনো আলোচনার অনুরোধ জানায়নি। এর মধ্যেই আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র হামলা বন্ধ হলেও উত্তেজনা বেড়েছে ইরাকে। উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত সোলাইমানিয়ার খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। এদিন ইরবিলে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরাকি সংবাদ মাধ্যম ও ইরানের ফার্স্ট নিউজের তথ্য অনুযায়ী মার্কিন কনসুলেটের কাছাকাছি সহ বিভিন্ন স্থানে অন্তত 7টি বিস্ফোরণ ঘটে। এর পরপরই ইরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের 10টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন টহল দিতে দেখা যায়। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রিয়াদের দাবি, ড্রোনগুলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী উৎক্ষেপণ করেছে। এরই মধ্যে ইয়েমেনের হাউথিরা সৌদির তেল পরিবহন অবকাঠামোতে হামলার দায় স্বীকার করেছে। ড্রোন হামলার ঘটনাকে নিজেদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত উল্লেখ করে সৌদি আরব জানিয়েছে, হামলার জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করছে। একই সঙ্গে কাতার, কুয়েত, ওমান, জর্ডান, পাকিস্তান ও সিরিয়া সহ একাধিক দেশ সৌদির প্রতি সংহতি জানিয়ে হামলার নিন্দা জানিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারত চীন সীমান্তে আবারও সামরিক উত্তেজনা। লাদাখ ও অরুণাচলের কাছে 2টি বিমান ঘাঁটিতে 5ম প্রজন্মের J-20 স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন বেইজিংয়ের। ভারতে ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের পর আটককৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে মোদী সরকার। আন্দোলনে অংশ নেওয়াদের আইনি সুরক্ষা নিশ্চিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সিজেপি। এদিকে সাবেক শিক্ষামন্ত্রীর দফতর বদলের প্রস্তাব দিয়েও শেষ পর্যন্ত আন্দোলন থামাতে পারেনি মোদী প্রশাসন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সিজেপি জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রিসভা থেকে পদত্যাগ ছাড়া কোনো সমঝোতা হবে না।
ভারতে টানা ৩৭ দিনের আন্দোলনে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সুনিশ্চিত হলেও কয়েকশো আন্দোলনকারীকে আটক করে প্রশাসন। এ বিষয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এমনকি মোদী সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ এনেছে সংগঠনটি। সোমবার গভীর রাতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৩ ঘন্টার বৈঠকের পর সিজিপি জানায়, বিহার ও আসাম সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। পাশাপাশি কেন্দ্র এবং অন্যান্য বিজেপি ও এনডিএ শাসিত রাজ্য থেকেও একই ধরনের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। সরকারের কাছ থেকে লিখিত চুক্তি না পেলে এবং বিভিন্ন রাজ্যে আটক সব আন্দোলনকারী ও শিক্ষার্থীদের মুক্তি না দিলে ককরোচ জনতা পার্টি আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগে আন্দোলন থামাতে ভিন্ন একটি সমঝোতার চেষ্টা করেছিল কেন্দ্র। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর মাধ্যমে সিজিপিকে জানানো হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হতে পারে। তবে সিজিপির আলোচকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দেন, মন্ত্রিসভা থেকে প্রধানের বিদায় ছাড়া কোনো সমঝোতা হবে না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সংগঠনের শীর্ষ নেতাদের নাচ গান ও উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। এই বিতর্কে মুখ খুলেছেন আন্দোলনের অন্যতম মুখ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনের মঞ্চে অনশন করা এই কর্মী বলেন, বিজয়ের সঙ্গে বিনয়ও থাকতে হবে। তার ভাষায় সাফল্য অর্জনের মতোই গুরুত্বপূর্ণ হলো সম্মান, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারত সীমান্তে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। লাদাখ ও অরুণাচল সীমান্তের কাছে দুটি বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন বাড়িয়েছে চীন। স্যাটেলাইট চিত্রে অন্তত 11টি J-20 বিমানের উপস্থিতি ধরা পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি সীমান্তে চীনের দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির ইঙ্গিত। ভারত সীমান্ত সংলগ্ন লাদাখ ও অরুণাচল প্রদেশের মুখোমুখি দুটি বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন জোরদার করেছে চীন। স্যাটেলাইট বিশ্লেষণে হোটান বিমান ঘাঁটিতে 60টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে আরও 4টি J-20 যুদ্ধবিমান দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের এত কাছে একসঙ্গে এত সংখ্যক J-20 মোতায়েনের ঘটনা এবারই প্রথম। সামরিক বিশ্লেষকদের মতে এটি সীমান্ত এলাকায় স্থায়ী যুদ্ধ প্রস্তুতির অংশ। J-20 যুদ্ধবিমানের স্টিলথ প্রযুক্তি ও উন্নত রাডার এড়ানোর সক্ষমতা ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। বর্তমানে ভারতের বহরে থাকা রাফায়েল যুদ্ধবিমান অত্যাধুনিক হলেও তা পঞ্চম প্রজন্মের স্টিলথ ক্যাটাগরির নয়। চীনের সামরিক সক্ষমতাও দ্রুত বাড়ছে। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির বিমান বাহিনীতে 300 থেকে 500টির মতো J-20 যুদ্ধবিমান রয়েছে। বছরে 120টি পর্যন্ত J-20 উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বেজিং। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে চীনের বহরে প্রায় 1000 J-20 যুক্ত হতে পারে। এর বিপরীতে ভারত বর্তমানে 36টি রাফায়েল যুদ্ধবিমান পরিচালনা করছে। পাশাপাশি আরও 26টি রাফায়েল কেনার চুক্তি করেছে দেশটি এবং অতিরিক্ত 114টি রাফায়েল সংগ্রহের আলোচনাও চলছে। নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান AMCA প্রকল্প এগোলেও তা কার্যকরভাবে বিমান বাহিনীতে যুক্ত হতে আরও কয়েক বছর সময় লাগবে। তাই সীমান্তে চীনের এই মোতায়েনকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বিদ্বেষ ও বিভাজন উস্কে দিচ্ছেন। ফক্স নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার যুক্তরাষ্ট্র সফরের মধ্যে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। এদিকে ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল প্রকল্প ঘিরে সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল আলবেনিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর উত্তাপ ছড়িয়েছে ওয়াশিংটনে। সোমবার ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে রাজধানী শহরটি। হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে শত শত মানুষ জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থনের বিরুদ্ধে স্লোগান দেন। নিজের মার্কিন সফরে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, মামদানি বিদ্বেষ ও বিভাজন
আন্দোলন উস্কে দিচ্ছেন। এর আগে মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি তাকে গ্রেপ্তারের আহ্বান জানান। তিনি স্বীকার করেন নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আইনি ক্ষমতা তার নেই। অন্যদিকে আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা ৫৭তম দিনের মতো বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান সংস্কার এবং দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সংশ্লিষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় রিসোর্ট প্রকল্পের বিরোধিতা থেকেই এই আন্দোলনের সূচনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ নিয়েছে সরকার বিরোধী ও দুর্নীতি বিরোধী গণ আন্দোলনে। সরকার বলছে প্রকল্পটি পর্যটন খাতকে এগিয়ে নেবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জনের পথে আলবেনিয়াকে সহায়তা করবে। কিন্তু পরিবেশবাদী ও বিরোধী দলগুলোর অভিযোগ, প্রকল্পটি সংরক্ষিত উপকূলীয় অঞ্চলের পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। রাতভর পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত মস্কো, কিয়েভ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার আক্রমণ। জেলেনস্কিকে নতুন করে সামরিক প্রযুক্তি সহায়তার আশ্বাস বার্নহামে। মেক্সিকোতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাজধানীর মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কোয়ারের পাশে এই ঘটনা ঘটে। গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এমনকি আহত দুজন পুরুষ, যাদের বয়স ৩৯ বছর। মেক্সিকো সিটির নিরাপত্তা বিষয়ক সচিবালয় এই ঘটনাকে সরাসরি হামলা হিসেবে চিহ্নিত করেছে। গোলাগুলির পরপরই হামলাকারীর একটি মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযানে রয়েছে পুলিশ। রাতভর পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত মস্কো, কিয়েভ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর দিয়েছে দেশটি। যুদ্ধের মধ্যে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে আগের সব প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি নতুন সামরিক প্রযুক্তি সহায়তার আশ্বাস দিয়েছে লন্ডন। রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর দিয়েছে সংশ্লিষ্টরা। পাল্টা হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলেও হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষই জ্বালানি স্থাপনা, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও জোরদার করেছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্য সফরে গিয়ে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতা নেয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে জেলেনস্কিকে স্বাগত জানিয়ে বার্নহাম বলেন, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন শতভাগ অব্যাহত থাকবে এবং লন্ডনের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে। তিনি শিগগিরই ইউক্রেন সফরের ঘোষণাও দেন। দুই নেতা পোর্টসমাউথ নৌঘাঁটি পরিদর্শন করে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। যুক্তরাজ্য কিয়েভকে নতুন স্টর্মক্লোভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি হস্তান্তরের ঘোষণা দিয়েছে, যা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করে ড্রোন পরিচালনায় সহায়তা করবে। পাশাপাশি যৌথ ড্রোন উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সফরের আগে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইউক্রেনের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। লন্ডন জানিয়েছে ২০২২ সাল থেকে ইউক্রেনকে তাদের মোট সহায়তা ২৫ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যার মধ্যে ১৬ বিলিয়ন পাউন্ড সরাসরি সামরিক সহায়তা। এদিকে নতুন শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা চললেও ক্রেমলিন বলছে তাদের কাছে এখনও নির্দিষ্ট প্রস্তাব পৌঁছেনি। এরই মধ্যে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান এই হামলার জন্য কিয়েভকে দায়ী করে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ইউরোপের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও কাস্পিয়ান অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। কঙ্গোতে ইবোলার ভয়াবহতা বাড়ছেই। চলতি প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩,২০০-তে। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে ইবোলা। মে মাসের মাঝামাঝি শুরু হয় ইবোলার বর্তমান প্রাদুর্ভাব। এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি মানুষ আক্রান্তের মধ্যে ১,৪০৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭৭৩ জন হাসপাতালে বা আইসোলেশনে চিকিৎসাধীন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭১ জন। সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি, রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের কার্যক্রম জোরদার করা হয়েছে। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইবোলা প্রতিরোধে মহাদেশ জুড়ে
$1.4 বিলিয়ন তহবিল সংগ্রহের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। নাইজেরিয়ার কাডুনা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধও রয়েছেন। হামলায় একাধিক বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে উত্তর পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের কাউরো এলাকায় নারিডন গ্রামে অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র বন্দুকধারী। তারা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি একাধিক বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা কয়েকজন বাসিন্দাকে জবাইও করেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের সশস্ত্র গ্যাংগুলোর সহিংসতা দীর্ঘদিন ধরে বড় ধরনের নিরাপত্তা সংকট সৃষ্টি করেছে। হামলার কয়েক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কাডুনা রাজ্য পুলিশ। মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন তাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তির জন্য $5.5 বিলিয়ন অর্থ প্রদানের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী আইনি লড়াইয়ের অবসান ঘটতে যাচ্ছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হওয়া মামলাগুলোতে অভিযোগ করা হয় তাদের বেবি পাউডার এবং টেলকমযুক্ত অন্যান্য পণ্যতে ডিম্বাশয়ের ক্যান্সারের জীবাণু রয়েছে, যা বছরের পর বছর ধরে নিউ জার্সি ভিত্তিক এই স্বাস্থ্যসেবা খাতের বৃহৎ প্রতিষ্ঠানকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে। যদিও জে&জে তাদের টেলকম ভিত্তিক পণ্যে ক্যান্সারের জীবাণু থাকার কথা অস্বীকার করেছে। এছাড়া তাদের বহুল ব্যবহৃত বেবি পাউডারের ফর্মুলা পরিবর্তন করেছে। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় নজিরবিহীন বিক্ষোভ করেছেন সংবাদকর্মীরা। সোমবার কলকাতা প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিকরা। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে মানববন্ধন গড়ে তুলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাহীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিবাদকারীরা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত শুক্রবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বাম ও কংগ্রেসের টাকা মিছিল কভার করতে গিয়ে একাধিক সাংবাদিক হামলার শিকার হন। এই ঘটনায় 7টি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া গুন্ডা দমন আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যরাতে ভয়াবহ আগুন, দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশের। দাবানলে পড়ছে ইউরোপ, ফ্রান্স, স্পেনে মহা দুর্যোগ। জাপানে 7.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্প, কুমামোতো অঞ্চলে সুনামি সতর্কতা জারি। যুক্তরাষ্ট্রের উইসকনসিতে শক্তিশালী টর্নেডোর আঘাত, লণ্ডভণ্ড বহু ঘরবাড়ি। এবং ভারতে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে মোদী প্রশাসন। ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারকে নির্দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।